আজ প্রায় 1 বছর পর আমরা আবারও সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিবারের প্রথা মেনেই ফিরে এলাম আপনাদের কাছে। দিন শেষের আলো যখন ঢলে পড়ে, শহরের কোলাহল যখন নিস্তব্ধতার পথে হাঁটে, আর ঠিক তখনই প্রতিটি মন খোঁজে একটাই ঠিকানা, বাড়ি ফেরা। ঢাকের আওয়াজ, আলোর মেলা, শঙ্খধ্বনির সঙ্গে মিলে যায় হৃদয়ের সুর। আমরা সবাই এক হই, একই ছন্দে, একই আনন্দে, একই আবেগে। আর এই ঋতু তো শুধু উৎসবের নয়, এ হলো মিলনের মহোৎসব। এই সময় ঘুচে যায় সমস্ত দূরত্ব। আলো, আনন্দে, ঢাক, শঙ্খে প্রতিটি হৃদয় যেন মিলে যায় একই ছন্দে। বিগত 5 বছরে যারা না থাকলে আমরা এই 6ষ্ঠ বছরে পা রাখতে পারতাম না, অর্থাৎ যারা আমাদের এই ধীমুহিকে বিগত 5 বছর ধরে আগলে রেখেছিল, তারা হলো দেবায়ন ভাদুরী, মহেন্দ্র জানা, সায়নী চক্রবর্তী, লোকেশ চাকমা, অপ্রতিম ভট্টাচার্য, গৈরিক সাহা, সুদীপ্ত দাস, ময়ূখ ঘোষ, সঞ্চালী গাঙ্গুলি, রোহন মণ্ডল, সুমেধা মাঝি ও দেবদত্ত কোলে। বিশেষ ধন্যবাদ জানাই ডক্টর মৌসুমী ভট্টাচার্য ও ডক্টর ধীমান ভট্টাচার্যকে। এছাড়াও যারা এত বছর ধরে আমাদের পাশে না থাকলে আমরা এতটা স্বতঃস্ফূর্তভাবে এই 6ষ্ঠ বছরে উত্তীর্ণই হতে পারতাম না, তারা হলো রিজুস ফার্ম, হোটেলিটি, হংসধ্বনি স্টুডিও, স্টুডিও রেনেসাঁস, স্পন্দন, সুরঝঙ্কার ও ফিক্স ইওর মিক্স, স্টুডিও শান্তিনিকেতন। প্রতি বছরে এই সময়ে এই 5 দিনের জন্য মা দুর্গা যেমন আমাদের কাছে কখনো খালি হাতে আসেন না, ঠিক সেভাবেই আমরাও কিন্তু খালি হাতে আসিনি আপনাদের কাছে। বিগত বছরগুলোর রীতি মেনেই এ বছরেও আমরা আমাদের শব্দপত্রিকা দিয়ে হাজির হয়েছি। আর আমাদের এই শব্দপত্রিকার গাথা শব্দ দিয়েই উমাকে স্বাগত জানাই। তাই আমাদের প্রথম নিবেদন স্বরূপা সর্দার ও ময়ূখ ঘোষের কণ্ঠে জাগো উমা। শব্দগ্রহণে ময়ূখ ঘোষ, শব্দ মিশ্রণে সুদীপ্ত দাস। ডেকে আনো ভোর, আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো মা, জাগো বিষয়, জাগো স্পন্দন, জাগো জাগো মা। আর দেরি নয় আর, অস্ত্র তুলে নাও, থেমে যাওয়ার আগে একবার বাঁচতে চাও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো মা, জাগো বিষয়, জাগো স্পন্দন, জাগো জাগো মা, জাগো জাগো
তবে পুজো মানেই কিন্তু কেবল আলোর উৎসব নয়, পুজো মানে মানুষের মনের ভেতরের অন্ধকারকেও আলোর সামনে এনে দাঁড় করানো। তবে এই দুঃখ, হতাশা, ভাঙন যেমন প্রতিটি মানুষের জীবনের এক একটি অংশ, ঠিক তেমনি এই সমস্ত খারাপের পরে তাদের মধ্যে নতুন করে সঞ্চার হয় জেগে ওঠার সাহস। আমাদের পরবর্তী নিবেদন মহাকালের লিখন এরকমই একটা যাত্রার গল্প। গল্পটির দুই মূল চরিত্র রিক আর মৌ। তাদের সম্পর্ক প্রতিটি পদক্ষেপে ইঙ্গিত দিয়েছে আমাদের চারপাশের আরও 5টি সম্পর্কের সমীকরণের। এই আলোর উৎসব যেমন আমাদের স্মরণ করায় যে আলো ছাড়া উৎসব অসম্পূর্ণ, ঠিক তেমনি এই গল্প আমাদের বলে যায় ঘৃণা প্রতিহিংসা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আশার আলোই আমাদেরকে টিকিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। আমাদের পরবর্তী নিবেদন রাজনারায়ণ চৌধুরীর লেখা ও নির্দেশনায় মহাকালের লিখন। ইয়ে মানে অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ, ভালো থাকিস। 2রা সেপ্টেম্বর 2025। আজকের দিনটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এত ভয়াবহ একটা দিনে যে আসতে চলেছে, আজ সকালে উঠেও সেটা ভাবতে পারিনি। সকালে যখন অফিস করতে বসেছি তখনও জানি না আমার জন্য বিকেলে কি অপেক্ষা করছে। আজকের কাজ যখন প্রায় শেষ করে এসেছি, বিকেলে হঠাৎ এইচআরের ফোন, আমার প্রজেক্টে আমাকে আর দরকার নেই। যা টাকা পাই সেই অনুযায়ী নাকি যথেষ্ট কাজ ডেলিভার করতে পারছি না, তাই এই সিদ্ধান্ত। কালকেই আমার লাস্ট ওয়ার্কিং ডে হবে। ল্যাপটপ সাবমিট করেই ফোর্সড রেজিগনেশন। ফোনটা ওদিক থেকে কেটে দেওয়ার পরও বেশ কয়েক মিনিট ওভাবেই বসে রইলাম। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, পায়ের তলার মাটি সরে গেছে। একে তিনকুলে কেউ নেই, তার উপর বিচ্ছেদের পর থেকে মানসিক হতাশায় দিন কাটে। উপরন্তু সামনেই পুজো। এই এত খারাপ জব মার্কেটে আমায় নতুন চাকরি কে দেবে? সম্বিত ফিরলে আমি আমাদের ম্যানেজার ধীমানদাকে ফোন করলাম। আমার খবরটা শুনে ধীমানদা যেন আকাশ থেকে পড়ল। জানতে পারলাম কর্পোরেট থেকে প্রজেক্টের সিনিয়র লিডারশিপ কমাতে বলে একজনের নাম এবং কারণ চেয়ে পাঠিয়েছিল। ধীমানদা তাড়াহুড়োর মধ্যে নতুন ফাইলে না বানিয়ে পুরনো একটা আমাদের কাজের ফাইলে নাম আর কারণ দিয়ে কর্পোরেটকে মেল করে দিয়েছিল। ধীমানদা বলল যে ও মৌয়ের নামই পাঠিয়েছিল, আসলে একটা কাজ অনেকদিন ধরে ও করতে পারছিল না তাই। কিন্তু এখন সে ফাইল খুলে ধীমানদা দেখল যে তাতে আমার নাম। এখন আর চেঞ্জও করা যাবে না। এদিকে সে ফাইলের এডিট অ্যাক্সেস শুধু আমার, ধীমানদা আর মৌয়ের কাছেই ছিল, যেহেতু ফাইলটা আমাদের পুরনো কাজ সংক্রান্ত। তার মানে নিজের নামের জায়গায় আমার নামটা এডিট করে দিয়েছিল মৌ। এরকমটা সে করতে পারল? আমাদের ভীষণ তিক্ত একটা বিচ্ছেদ হয়েছে কদিন আগে, কিন্তু তাই বলেও আমার এরকম ক্ষতি করবে? ধীমানদা আমাদের অনেক দিনের খুব কাছের মানুষ, আমাদের ব্যাপারে প্রায় সবই জানে। আমায় অনেক বোঝালো যে ঘৃণা এবং হিংসা এমন জায়গায় পৌঁছে গেছে যে যে কোনো মানুষ আজকাল যা খুশি করতে পারে। আমি আবার চাকরি পেয়ে যাব পুজোর পর ইত্যাদি। কিন্তু আমার মাথায় তখন আর কিচ্ছু নেই। রাগে, দুঃখে, অপমানে আমার সারা শরীর কাঁপছিল। দেবী নেমেসিস আমার কানের পাশে কি যেন বলছেন, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না। আমার মাথা কাজ করছে না। তেসরা সেপ্টেম্বর 2025। আজকে অনেকটা হালকা লাগছে। সকালে যখন অফিস বাসে উঠলাম তখনও জানতাম না যে আজকে এদিকে চলে আসতে হবে।
গড়িয়া থেকে উঠে একদম বাদিকের সামনের সিটে বসে পড়েছি, কানে হেডফোন দিয়ে। আজ খুব ঘুম পাচ্ছিল। কানে গল্প চালিয়ে আজ বাসেই একটু ঘুমিয়ে নেব ঠিক করেছিলাম। পাটুলি থেকে যখন রিক উঠল, ওকে অল দ্য বেস্ট জানালাম। যদিও খুবই তিক্ত বিচ্ছেদ হয়েছে আমাদের, কিন্তু হঠাৎ ওর একদিনে চাকরি যাওয়ার খবরটা শুনে খারাপই লেগেছিল। ও থ্যাংক ইউ বলে আমার পিছনের জানলার ধারে গিয়ে বসল। ইয়ারফোনে আমার প্রিয় অনাথবাবুর ভয় চালিয়ে ঘুমে ঢুলে পড়লাম। যখন চোখটা খুলল দেখি অফিস এসে গেছে। ধর্মর করে উঠে যেই নামতে যাব, হঠাৎ আমার চোখ পড়ল সামনের আমার সিটটায়। দেখি আমার মৃতদেহটা চোখ বন্ধ করে জানলায় ঠেস দিয়ে একইভাবে বসে, ঘাড়ের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বুঝতে বাকি রইল না এটা কার কাজ। ঘাড়ের পিছনে ধারালো পিন গাঁথা। এত ঘৃণা ওর যে আমায় খুন করলো ও। যতই তিক্ত বিচ্ছেদ হোক না কেন, তাই বলে খুন, তাও ধূমকেতুতে টেকনিকটা দেখে এসে। 4 সেপ্টেম্বর 2025। হ্যাঁ রে, তুই আমায় খুন করতে পারলি? তোর হাত কাঁপলো না? প্রতিশোধ আর ঘৃণায় আমি অন্ধ হয়ে গেছিলাম। এমনিও পুলিশ কেস হয়ে আমার যাবজ্জীবন বা ফাঁসি হতো, তার চেয়ে এদিকে চলে এসে ঠিক করিনি। বল, তোর কাছের লোকেদের কি হবে? তুই ছাড়া আমার আর কে আছে বল? সত্যিই বলছি, বিশ্বাস কর, আমি কোনো ফাইল এডিট করিনি। হ্যাঁ জানি রে, জানি। ওই দিন বিকেলে ধীমানদা ফোন করে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল। ও ভাবতেই পারেনি যে আমি খুন করে ফেলবো তোকে। ও নিজেই আমার নাম পাঠিয়েছিল, কিন্তু আমার কাছে ভালো সাজতে তোর নামে গল্পটা সাজিয়েছিল, যেহেতু তোর সাথে আমার তিক্ততা। ধীমানদার কাছে তোর চাকরি যাওয়ার খবরটা শুনে খুব কষ্ট হয়েছিল জানিস। সেজন্যই তো এটা জানার পর সেদিন রাতেই 6টা ঘুমের ওষুধ খেয়ে শুলাম, যাতে এ পারে চলে আসতে পারি। তাহলে এভাবেই আমাদের আবার মিলন ঘটলো? হ্যাঁ রে, এই পুজোটা আমরা একসাথেই কাটাই, তবে এ পারে এক হয়ে থাকি আমরা আমাদের এই মিলনের মহোৎসবে। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের সীমানা ছাড়াই। আপনারা এতক্ষণ শুনছিলেন রাজনারায়ণ চৌধুরীর লেখা ও নির্দেশনায় মহাকালের লিখন। মৌয়ের চরিত্রে উক্তি চৌধুরী, রিকের চরিত্রে সোহম চৌধুরী, শব্দগ্রহণে ময়ূর ঘোষ, শব্দ মিশ্রণে ও সম্পাদনায় সুদীপ্ত দাস। পুজোর আলোয় যখন চারপাশ আলোয় ভরে ওঠে, ঠিক তখনই কখনো কখনো অন্ধকার কোণ থেকে ফিরে আসে চাপা পড়ে যাওয়া কিছু স্মৃতি। আর স্মৃতির পাতাতেই হয়তো থেকে যায় বেশ কিছু অজানা ইতিহাস, লোককথা আর বেশ কিছু অন্ধকারে চাপা পড়ে যাওয়া সত্য। আর এই আলো আধারি কাটিয়ে উঠলেই খুঁজে পাওয়া যায় ঐতিহ্যের আসল মানে। সবশেষে অন্ধকারকে মুছে দিয়ে যেভাবে আলো দেখা দেয় এবং সম্পূর্ণভাবে বোনা হয় আলো আধারির এই নকশিকাথা, তেমনি এই আলোর উৎসব সম্পূর্ণ হয় একমাত্র মিলনের দ্বারাই। তাই আমাদের এবারের নিবেদন সায়নী চক্রবর্তীর লেখা ও নির্দেশনায় এক সুরে বাঁধা।
বছর ঘুরে মা ফেরেন তার বাপের বাড়ি। গোটা বাংলা যেন চেয়ে থাকে তার আগমনীর বার্তায়। নতুন প্রাণের আশায় যেন সেজে ওঠে শতাব্দী প্রাচীন শহর গ্রাম। এ গ্রাম প্রধানত আদিবাসীদের। এ গ্রামের প্রায় অর্ধেকের বেশি মানুষের মাতৃভাষা হর আর লিপি অলচিকি। কিছু অল্প ঘর আছে প্রান্তিক সম্প্রদায়ের মানুষজন। তবে গ্রামের ঠিক মাঝখান জুড়ে আছে কয়েকশো বছর পুরনো রাজবাড়ি। শোনা যায় এই গ্রাম বর্ধিষ্ণু ছিল। এমনকি রেনেল সাহেবের ম্যাপেও নাকি এর উল্লেখ পাওয়া যায়। গ্রামের অনতি দূরেই বইছে শান্ত স্নিগ্ধ ময়ূরাক্ষী নদী। তা এগা হরেন, তোমার ছোট কর্তা নাকি এইছে এই পরবের সময়? হ্যাঁ, তো আগামী বৃহস্পতিবার তো আসার কথা, কি জানি এ বড় ভূতের বাড়িতে এই তো একা চৌকিদার। যাই হোক, দাও ভালো ভালো দেখে কয়েকখান ওই কেজি বেগুন আলু আর যা যা আনাজপাতি তোমায় কয়ে গেছিলাম দিয়ে দাও দেখি। ওদিকে মেলা কাজ বাকি আছে। এই তো একটাই লোক, তার উপর এই গোটা বাড়ি গোটা পুজো। এ বয়সে আর এত ঝুঁকি কি সইতে পারি গো? ও ভোলা, কি হলো তোর আবার এইখানে কি চাই? বুঝলে, সেই পিছু পিছু এসে সকালবেলায় আমার সাথে। কালীটাও তো এলো, গেল কোথায়? কালী, এ কালী! এই এই অভি, এই এই লাইনটা তো আহমেদপুর কাটুয়া মিটার গেজ লাইনটা না রে? ইনি হলেন আমাদের টুপু। চার চোখে সারাক্ষণ বিস্ময় আর জিজ্ঞাসা। একটা হালকা আকাশি রঙের কুর্তি, নিচে জিন্স, আর কাঁধে রয়েছে একখানা ডেনিমের ছোট্ট পিঠের ব্যাগ, যাতে রয়েছে টুপুরের রাজ্য। ও আর হ্যাঁ, আরেকখানা সর্বক্ষণে সঙ্গী আছে তার, একখানি ক্যামেরা। ব্যাস। টুপুর আর্কিটেকচারাল কনজারভেশন নিয়ে দিল্লির স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারে পড়াশোনা করছে। অর্ঘ্যর সাথে তারই গ্রামের বাড়ি আসার পেছনে এটাও একখানা বড় কারণ। হ্যাঁ, তবে আমাদের গ্রাম এখান থেকে আরও 12 কিলোমিটার মতন। এই স্টেশনটার নাম আসলে চৌহট্ট। তো হরিদেবপুর এখান থেকে ধর ওই আরও 12 কিলোমিটার মতন হবে। দেখ না কেমন ধ্যার ধ্যারে গোবিন্দপুরে এনেছি তোকে। অশিক্ষিত মূর্খ ছাগল একটা, দেখে হাঁটতে পারেন না এখান থেকে? কানা কোথাকার! এই জন্যই অশিক্ষিতদের জায়গায় আসতে ইচ্ছা করে না আমার। ফালতু যত সব। দিল দিল আমার ডেনিমের শার্টটা একেবারে শ্রদ্ধ করে দিল। ঠিক আছে, ছাড় না। আরে থাম না রে, কিচ্ছু হয়নি দাদা, আপনি যান তো যান। উফ, এত হাইপার না তুই। এই জন্য আমার এই ঘাটের মোড়া জায়গায় একদম আসতে ইচ্ছা করে না। ফালতু আনকালচার লোকজন সব। আর বাপিকে কতবার বলেছি, বেচে দাও এই সাদা হাতিটাকে, বেচে দাও। নিজে তো আজ 32 বছর এদিকে পাও বাড়ায়নি। আমার যত দায় পড়েছে এখানে। প্রতি বছর আসো আর দেখভাল করে যাও। ফালতু যত সব। উফ, তুই চুপ কর তো। কত বড় বাড়ি বলতো তোদের, কত পুরুষের ইতিহাস, এসব এরকম হেলায় হারাবি? ইস, আমি যদি এরকম একখানা জমিদার বাড়ির মেয়ে হতাম, সারা দিন শুধু এ ঘর আর ও ঘর করে বেড়াতাম রে। মেয়ে না হোক, বউ তো। বাবা, এ কি হলো? এক্ষুনি তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মেঘ দেখা দিয়েছিল, হঠাৎ এমন শরতের ঝলমলে আকাশ। সবই আপনারই কল্যাণে ম্যাডাম। কত রাত হয়ে গেল আস্তে আস্তে। পথ আর শেষ হয় না, বিরক্তিকর লাগে। এই জায়গাটাকে কেন যে বেচে দেয় না আমি জানি না, আমি বেঁচে যাই। এ হরেন কাকা, ও হরেন কাকা, এ দরজাটা খুলবে না নাকি? এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি সারা রাত? আরে আরে কর্তা, আপনি এই পড়েছেন? এ বুদন, বুদন রে, আরে আয়। মাইনো, ও মাইনো, কাজের বেলায় একটা লোককেও পাওয়া যায় না এখানে। উফ, আপনারা আসুন আসুন আসুন, এ ব্যাগখানা আমায় দিন। বৌদিমণি, তুমিও এসো। বৌদিমণি, ও বৌদিমণি। এই এই অর্ঘ্য, এই এ তো
কয়েকশো বছরের ইতিহাস রে। হাজারও হতে পারে কিন্তু। না না, হাজার নয়, তবে 600-700 বছরের তো হবেই। এই যে তোরণটা, এটা তো নাগারা স্টাইল ফ্রম দ্য নর্দার্ন পার্ট। আর আর এটা এটা মুঘল আর্কিটেকচারাল ডোম ফ্রম দ্য 16th সেঞ্চুরি। আর আর এই যে এই যে এই জিনিসটা, এইটা হলো, দেখছিস এই স্পেসিফিক ডোমটা, এটা হলো বিজয়ঙ্গারা আর্কিটেকচার। আচ্ছা আচ্ছা দিদিমণি, বলছি যদি আপনার ইতিহাস চর্চাটা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা একটু প্লিজ মানে ভেতরে যেতে পারি? সেই ভোর 7টায় ট্রেন ধরেছি ভাই, আর পারছি না। তেরি আবার এসে পড়লো। হরেন কাকা, এদেরকে সরাও না। আমি সেই জন্ম থেকে দেখছি এই দুটোকে, ভাল লাগে না, অসহ্যকর। এটা কি মরে না গো? তুই আর আহ্লাদ করিস না তো, এদেরকে সরা, এক্ষুনি সরা সরা সরা। এই যা যা। আদর করে মুখে আওয়াজ করে বের কর ওদের। এই এত ইনসেনসিটিভ হোস না তো সব সময়। কি করেছে ওরা তোকে? জানিস ওদের মতো লয়াল কম্পেনিয়ন তুই আর কোথাও পাবি না। এই এই যা যা। টুপুরের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বন্ধুত্ব জমে গেছে কালী আর ভুলুর। তারা দুই হাত পা তুলে আদর করে ভরিয়ে দিয়েছে টুপুরকে। টুপুরও তাদের গায়ে গলায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তারাও পিছু ছাড়ছে না তাদের নতুন গিন্নি মায়ের। একদম ছায়ার মতন সঙ্গী হয়ে চলেছে। আস্তে আস্তে সামনের দালান থেকে সুরকির পথ দিয়ে ভেতর দালানে আসে অর্ঘ্য আর টুপুর। বাড়ির ডান পাশে ঠাকুর দালান, সামনে বৈঠকখানা, তারপর উঠোন পেরিয়ে আরেকখানি দরজা দিয়ে ভেতর বাড়ি। তার পেছনেই আছে একখানি উঠোন, যেদিকটা অন্ধকার, মনে হয় কেউ যায় না। সামনের উঠোনে বাঁ পাশে সারি সারি ঘর, আর রান্নাঘর খানিক ভেতর দিকে, মানে দ্বিতীয় উঠোনের দিকে। বাড়ির অবস্থা দেখে বোঝা যায় এ বাড়িতে একসময় জনা 50 লোকের বাস ছিল। তবে এখন এই বিশাল সম্পত্তি জুড়ে শুধু হরেন কাকা আর তার দুই সাথী কালু আর ভুলু। হরেন কাকা, বলছি ঢাকি পুরুত কাউকে তো দেখলাম না। পুজোর জোগাড় যন্ত্র কত দূর? আজ তো চতুর্থী বাবা, এসব পাড়া গায়ে ষষ্ঠীর আগে কেউ বিশেষ পুজোকে আমল দেয় না। আর এখানে তো সব বুঝতেই পারছো, সবাই কালকের মধ্যে এই পড়বে। বাদ্যকরকে তো বলাই আছে, আর ওই নরেন সাটুস যে, ওকে তো সকালবেলায় গিয়ে বলে এসছি, তিনি পরশু সকালে এসে মায়ের বোধন করবেন। আচ্ছা হরেন কাকা, এই গ্রামে এই বাড়ি ছাড়া আর কোথাও পুজো হয় না না গো? পুজো হতো তো, তবে সে দুর্গা পুজো নয় গো বৌদিমণি। তাহলে? হুদুর দুর্গার পুজো। হুদুর দুর্গা? ইনি কে? দুর্গার কি কোনো রূপ? তিনি হলেন গিয়ে শক্তির দেবতা, গ্রামের খেটে খাওয়া মানুষজনের দেবতা। এসব রাবিশ গ্রাম্য ফোকলোর। হরেন কাকা, এগুলো বন্ধ করো তো, কতবার না তোমায় বলেছি। এই তুই খাওয়াটা শেষ কর, তোকে একটা জিনিস দেখিয়ে নি। চ কর্তা বাবু, ওদিকটায় যাবেননি যেন, আজ কদিন হাওয়া যেন ভালো ঠেকছিনি গো। সারা রাত কালীরা খালি কাঁদছে, কেবল খালি কাঁদছে। তোমার বয়স হয়েছে বুঝলে হরেন কাকা, মাথাটা একেবারেই গেছে। চ টুপুর। এই দেখ টুপুর, এই হলো আমাদের দালান। ওই যে ওপরের কাজগুলো দেখছিস না, প্রায় 500 বছরের কাজ আছে এই মন্দিরের গায়ে। শুনেছি এই পুজোর বহর দেখে ইংরেজ অফিসার ছোটলাট সাহেব নিজে এসে রায় বাহাদুর খেতাব দিয়ে যান তৎকালীন যিনি জমিদার, ওই উদয় প্রতাপ সিংহকে। বিজয়ঙ্গারা আর্কিটেকচারাল স্টাইল, পাথর খোদাই করে বানানো, ভেরি ইন্টারেস্টিং। ইউজুয়ালি জমিদার বাড়িতে ভিক্টোরিয়ান আর্ক বা স্ট্রাকচারই বেশি দেখেছি, কিন্তু এইটা যেন একদম আলাদা।
এমন পাথর খোদাইয়ের কাজ তো আগে দেখিনি রে। এই পাথর খোদাই কারা করলো? আমার পিসে মশাই। কেন বোকা বোকা কথা জিজ্ঞাসা করছিস টুপুর? তুই বল, এসব ভাঙাচোরা জিনিসপত্র জুড়ে এই বাড়িটাকে কবে বেচে দেওয়া যাবে? তোকে আগেও বলেছিলাম অর্ঘ্য, যখন জায়গাটা আমি দেখিও নি, যে ইতিহাসকে প্রিজার্ভ করতে হয়। এই বাড়ি ভেঙে একটা কারখানা বা কোল্ড স্টোরেজ হয়ে গেলে তুই সেটা মেনে নিতে পারবি? ভীষণ পারবো রে। এই বাদশাহী হাতি পোষা না আমার দায় হয়ে উঠেছে এবার। এ বাড়ি আমাদের প্রায় ধর ওই ৮-৯ পুরুষের মতন হবে। আমার ঠাকুরদার বাবার বাবা শ্রীযুক্ত কালীপ্রসন্ন সিংহ ছিলেন শিল্পের এক বিশেষ গুণগ্রাহী। তিনি এই সব দালান সাজান ওই ভারতীয় শিল্পরীতির ওপর ভিত্তি করে। এ বাড়ির সূচনা শুনেছি প্রায় ধর ওই 14 সেঞ্চুরি নাগাদ। তবে তখন এ বাড়ি এসব জায়গা ছিল একেবারে অন্যরকম। বক্রেশ্বর আর অজয় নদীর গতিপথ ছিল আলাদা। আচ্ছা অর্ঘ্য, কুকুরগুলো যে ওই দিকটায় চেঁচাচ্ছে, মানে দালানটার পিছনে বোধহয়, ওখানে কি আছে রে? ও ওদিকটায়? ওদিকটায় কেউ যায় না, পরিত্যক্ত। গ্রামের ছেলেরা আসে ওই নেশা টেশা করে আর কি। তার মধ্যে শুনেছি কোন এক 4 পুরুষের অজগর পাহারা দিচ্ছে নাকি ওই মহলে। যাস না ভাই ওদিকটায়। কুকুরগুলো কেমন অদ্ভুতভাবে চিৎকার করছে দেখ ওই দিকটায়। কি যেন একটা দেখছে ওরা, কিছুর একটা দিকে তাকিয়ে কন্টিনিউয়াস ওরা চিৎকার করে যাচ্ছে। আচ্ছা, কুকুররা কি দেখে চিৎকার করে জানিস তো? না রে, ওদিকের আর্কিটেকচারটাও কেমন অদ্ভুত। দেখ, এদিকে সব গ্রানাইট, আর ওদিকে একটা কোনো সাদা পাথর, বোধহয় মার্বেল। আর স্ট্রাকচারটাও একটা বাংলার নিজস্ব চালা ছাউনি। সামথিং ইজ স্পেশাল অ্যাবাউট দেয়ার। আচ্ছা, অনেক স্পেশাল হয়েছে, চল এবার এখান থেকে। সেই সকাল থেকে চলছে রে ভাই, এবার ঘুমোতে যাই, ভালো লাগছে না আর। টুপুর আর অর্ঘ্যর প্রেম প্রায় 2 বছরের, কিন্তু গত 2 বছর প্রতিবারই কোনো না কোনো কারণে টুপুর ছিল কলকাতার বাইরে, বা বলা যায় পশ্চিম বাংলার বাইরে। তাই এই প্রথম তার এই শতাব্দী প্রাচীন বাড়িতে আসা। অর্ঘ্য এবার প্রায় পাকাপাকিভাবেই বাড়িটাকে বেচে দিতেই চায়। এক রিসর্টের মালিকের সাথে কথা বলা আছে, তবে আলো আর জলের ব্যবস্থাটা ঠিকঠাক করে না হলে সে নিয়ে এক মুশকিল। আর তাছাড়া বাড়িটাকে মেরামত করতে হবে। তারা চায় প্রায় তৈরি হওয়া বাড়িকে কিনে এক জঙ্গল ঘেরা ছোট্ট শান্তির ঠিকানা বানাতে। হেরিটেজ প্রপার্টি, তার ওপর চারপাশে জঙ্গল, একটু দূরেই ময়ূরাক্ষী, ব্যাস। তবে টুপুর কিন্তু তা চায় না। টুপুর চায় বাড়িটাকে বাঁচিয়ে রাখতে। এখানে আসার পর তার যেন ক্রমে সেই ইচ্ছে আরও প্রবল হতে শুরু করেছে। টুপুর লক্ষ্য করছে রোজ রাতে বাড়ির 2 জন পোষ্য আর তাদের বন্ধুবান্ধবরা রাতে একটা সময়ের পর পেছন দিকে গিয়ে অনর্গল চিৎকার করে চলেছে। বিষয়টা অদ্ভুত লাগে তার। হরেন কাকাকে 2 বার জিজ্ঞাসাও করেছে, কিন্তু পুজোর কাজের বাহানায় প্রতিবার সে বিষয়টা এড়িয়ে গেছে। অর্ঘ্যকে বলায় সে তাকে একদমই নিষেধ করেছে ওইদিকে যেতে। কিন্তু টুপুরের যেন খালি মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে আছে ওইদিকে, যেন অনেক বছরের কোনো প্রাচীন ইতিহাস, যেন কি এক অজানা সত্য। ষষ্ঠীতে দেবীর বোধন করেন নরেন চাটুর্যে মশাই। তারপর সপ্তমীতে কলাবউ স্নান হয় বাড়ির পশ্চিমে জঙ্গলের মাঝে থাকা নীলদিঘির জলে। যেমন নাম তেমনই তার রূপ। চারপাশে বনে ঘেরা একখানি দিঘি, তাতে ভরা নীল টলটলে জল। গাছের ছায়া এসে যেন আড়াল করে রেখেছে। পাড়ের ধারে পদ্ম ফুলগুলোর ওপরে খেলে বেড়াচ্ছে কত নাম না জানা ফড়িং। এ গ্রামের পুজো কিন্তু ভারী ছিমছাম। মানুষজন বলতে হরেন কাকা,
তার স্ত্রী ঢাকি বিশুদা আর পুরোহিত। ও আর হ্যাঁ, রাধুনী, যিনি ভোগ রাঁধছেন। এমন পুজো আগে কখনোই টুপুর দেখেনি। গ্রামের কোনো মানুষেরই যেন পুজোয় তেমন আগ্রহ নেই। এমনকি যে দুজন আদিবাসী ভদ্রলোক আর ভদ্রমহিলা হরেন কাকাকে সাহায্য করেন, বুদন আর মাইনো, তারাও কেমন যেন এসে শুধু কাজটুকু করে চলে যায়। বিষয়টা খানিকটা অদ্ভুত লাগে টুপুরের। অর্ঘ্যকে সে তেমন কিছু আর জিজ্ঞাসা করল না। অষ্টমীর সকাল থেকে আকাশের মুখ ভার। ওয়েদার আপডেটে দেখা গেল জোড়া ঘূর্ণাবর্তর জেরে নাকি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। দূর দূর, এ বছরের অর্ধেকটাই চলে গেল শুধু এই বৃষ্টিতে, বিরক্তিকর লাগছে। টুপুর কি যেন একটা পড়ছে খুব মন দিয়ে, আর নোট নিচ্ছে। তা মহারানী, আজ তো অষ্টমী, আপনি কি সকাল থেকে এই যা পড়ছেন তা পড়েই কি কাটিয়ে দেবেন নাকি বাকি দিনটা? না মানে তুই যাই এক্সাইটেড ছিলিস এই অষ্টমীটা নিয়ে। কথাগুলো যেন টুপুর ঠিক করে শুনেও শুনল না, উল্টে প্রশ্ন করল, অর্ঘ্য শোন না, ওই কুকুরগুলো রোজ রাতে ওরকম কাঁদে কেন বলতো? আর আমি গতকাল যেন একটা অদ্ভুত আওয়াজও পেয়েছি, জানিস তো, ওইখান থেকেই। তোর মাথাটা না একেবারে গেছে টুকুর। এই জন্যই এইসব রাস্তার কুকুরদের ধরে ধরে শেল্টারে পাঠিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কাজ নেই, সারাদিন শুধু খাচ্ছে আর চিৎকার করে বেড়াচ্ছে। ফালতু জানোয়ার সব, মাথাটা গরম হয়ে যাচ্ছে এবার। তুই থাক, আমি আসছি। রেগে মেগে সজোরে দরজাটা ধড়াস করে বন্ধ করে চলে গেল অর্ঘ্য। টুপুর তার ট্যাব থেকে শুধু একবার চোখ তুলে আবার মনোনিবেশ করল। আসলে টুপুর এতক্ষণে সন্ধান পেয়েছে এক অনন্য ইতিহাসের, কিন্তু সে ইতিহাস যেন অসম্পূর্ণ, যেন হঠাৎ হারিয়ে গেছে। এ অঞ্চলের আদিবাসী গ্রামের মানুষজনই মূলত হুদুর দুর্গার পুজো করে। তারা এই সময় দাসায়ের বেরোয় বিভিন্ন সাজে সেজে। তারা মহিষাসুরকে বলে হুদুর দুর্গা, আর মনে করে তাদের বীরকে মেরে ফেলা হয়েছে। অন্তত ইতিহাস তাই বলছে। তাই তারা বেরোয় দুঃখের গান গাইতে। গ্রামে গ্রামে পশু পাখি সেজে তারা খুঁজে বেড়ায় তাদের বীরকে। কিন্তু এ গ্রাম যেন অদ্ভুত শান্ত। এ গ্রামের মানুষ যেন কোনো এক মন্ত্র বলে থমকে আছে। সেদিন দুপুরবেলার পর থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির বেগ আর ঝড় বাড়তে থাকে। সন্ধ্যাবেলায় মেঘের ডাকে যেন কান পাতা দেয়। টুপুর আনমনা হয়ে দুর্গা মণ্ডপে বসে আছে। হঠাৎ ঘোর কাটল কালীর ডাকে। কালী এসে কেবলই ডাকছে, আর টুপুরকে যেন নিয়ে যেতে চাইছে কোথাও। এক হাত তুলে টুপুরের পায়ের ওপর রেখে কি যেন একটা বলছে। কি হয়েছে কালুয়া রানী? কি হয়েছে তোমার? কি বলছো বলো? কোথায় যাব? কালী যেন কোথাও নিয়ে যেতে চায় টুপুরকে। টুপুর পিছন পিছন গিয়ে দেখল কালী তাকে নিয়ে এসছে সে পিছনের মহলের এক বিশেষ দিকে। সামনে একটা দরজা, কিন্তু অদ্ভুতভাবে বাকি চারপাশটা খুব নোংরা হলেও এই জায়গাটা যেন বড্ড পরিষ্কার। টুপুর দেখল সামনে মার্বেল পাথরের এক বিরাট দরজা, গায়ে মুঘল নকশা, আর দরজার গড়নটাও ইসলামিক আর্ক। দরজায় কোনো তালা নেই, আর কালুয়াও যেন বলছে টুপুরকে ওর ভেতরে যেতে। কোন এক অমুক টানে আকর্ষণে টুপুর ঈষৎ চাপ দিতে যেন সরে গেল সেই শতাব্দী প্রাচীন পর্দা। মোবাইলের টর্চে টুপুর দেখল সামনে একখানা
লম্বা অন্ধকার বারান্দা। বৃষ্টির বেগ খানিক কমেছে, তবে থামেনি। ঘন ঘন মেঘ ডাকছে। এহেন থমথমে রাতে টুপুর সিদ্ধান্ত নিল সেই বারান্দায় এগিয়ে যাওয়ার। ডান পাশে সারি সারি ঘর, আর বাঁ পাশে একখানি খোলা উঠোন। অন্ধকারে বোঝা যাচ্ছে এটা একটা চৌকো দালান, যার মাঝে একটা উঠোন আর চারপাশে বারান্দা। পুরোটা বোধহয় মার্বেল আর ইট মিশিয়ে তৈরি করা এক অদ্ভুত নকশা। টুপুর সম্মোহিতের মতন এগিয়ে চলতে থাকে। হঠাৎ খেয়াল হয় কালির সাথে ভুলেও এসছে। টর্চের আলোতেই টুপুর দেখে বারান্দাটা যেখানে বেঁকেছে সেখানে বড় বড় মাটির ঘড়া রাখা। টুপুর জানে এগুলোকে বীরভূমের আঞ্চলিক ভাষায় বলে ডে। এতে চাল বা অন্য শস্য মজুত করা হতো। টর্চের অল্প আলোয় দেখা যাচ্ছে ডের পেছনে কি যেন একটা পড়ে আছে। টুপুর খানিক এগিয়ে আলোতে দেখতে পায় এ কোনো একটা মাটির মূর্তি, তবে একখানি নয়, অসংখ্য। যেন এই ডে দিয়ে আড়াল করা আছে এই মূর্তিগুলি। তবে চারপাশটা বড় অদ্ভুত পরিষ্কার লাগলো টুপুরের। কয়েকশো বছরের ধুলোর যেন কোনো নামগন্ধ নেই, যেন সযত্নে সাজিয়ে রাখা আছে সব কিছু তারই অপেক্ষায়। তবে কিসের যেন একটা গন্ধ এই জায়গাটা জুড়ে। টুপুরের মনে হলো তার চেতনা যেন আবছা হয়ে আসছে। সে যেন শুনতে পাচ্ছে দূর থেকে একখানি মাদলের আওয়াজ। সে আওয়াজ বেজে চলেছে, যেন অনেক দূর থেকে আসছে। সে দেখতে পাচ্ছে কিছু মানুষ ঘিরে রয়েছে একখানি মূর্তিকে। একটা কোনো পুজো হচ্ছে। মানুষগুলো সবাই যেন এই যুগের নয়, তাদের চেহারা শীর্ণকায়। তারপর আর কিছুই মনে নেই, সব আবছা। যখন ঘুম ভাঙল তখন টুপুর দেখল সে বিছানায় শুয়ে। হরেন কাকা আর মাইনো তার মাথার পাশে। অর্ঘ্যকারোর সাথে একটা ফোনে কথা বলছে। ও কর্তা বাবু, বৌদিমণি চোখ মেলিছে গো। ও কর্তা বাবু, আচ্ছা বৌদিমণি, তুমি ওদিকে কি করতে গেছিলে গো? কালুয়া আর ভুলো ভাগ্যে ছিল বলে ওরা না থাকলে তো রেহাইও পেত না। এ বাড়ির সাপ, বুঝলে, বড় সাপ। হরেন কাকা, আবার শুরু করলে তুমি। টুপুর, কাল সকালে আমরা গাড়ি করে ফিরে যাচ্ছি। ডাক্তার কাকা আসছেন, এসে দেখে যাবেন তোমায়। আর আশা করছি তোমার কালকে ফিরে যেতে খুব একটা সমস্যা হবে না। হ্যালো, হ্যাঁ, আপনি কাল 8টার মধ্যে চলে আসুন। হ্যাঁ, আর পেমেন্টটা ওই হ্যাঁ 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 একদম। ওকে ওকে। হরেন কাকা, ও হরেন কাকা, একদল শীর্ণকায় মানুষ। ওরা কারা? ওরা 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 আসলে বাড়ির রক্ষাকর্তা গো দিদিমণি। মানে? বহু বছর আগে মন্বন্তরের সময়, বুঝলা, এ বাড়িতে সালের এক বড় আকাল পড়ে মা। সেই সময় গ্রামের প্রজারা তাদের নিজের ধান দিয়ে রক্ষা করে এই রাজবাড়ি। তখন এ বাড়িতে ছিল অন্যরকম সব কিছু। জানো মা, প্রজারা দাসাইয়ে আসতো, হুদুর দুর্গার পুজো হতো ওই যে পেছনে যে আড়ত ঘর ওইখানে। তখনকার গিন্নিমা তাদের শাড়ি, কাপড়, সবজি সব দিত। দুর্গা পুজো ধুমধাম করে হতো, কোথাও বাদ সারত নিগো। তারপর এক সময় রায় বাহাদুর হওয়ার নেশায় এক বছর পুজোয় 20 জন যখন দাসাই গাইতে আসে, তাদেরকে আটক করা হয় ওই পেছনের অন্দর মহলেই। বাড়ির মেয়ে বউরা তখন অষ্টমী পুজোয় সব ব্যস্ত। ইংরেজ সাহেব এইচে বলে কথা। এমন সময়
খবর রটে পেছন বাড়িতে আগুন লেগেছে। সে আগুন নেবে না, সে আগুন কিভাবে লাগে তাও কারো জানা নেই। মারা যায় বাড়ির বেশ কিছুজন চাকরানিও। জমিদারের যে কজন পোষা কুকুর ছিল তারা সবাই সেদিন আটকা পড়ে ওই অন্দরমহল ঘরেই, যারা এই কালু ভুলু এদের পূর্বপুরুষ আর কি। মানুষ বেঈমান হয় গো বৌদিমণি, এরা চিরকাল বছরের পর বছর ধরে আগলে রেখেছে সেই মানুষ মারার গল্পটাকে। সেই থেকে ওঘর অমনি পড়ে আছে। শুধু 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 কি? ও কিছু না, এ বাড়ি চলি গেলে এ সমস্ত গপ্প লোককথা ইতিহাস সবই ছাপা পড়ি যাবি গোমা, আর কেউ কোনোদিন কোথাও তাকে খুঁজে পাবে না। কিন্তু একটা জিনিস আমার মাথার থেকে কিছুতেই যাচ্ছে না। জায়গাটা এত পরিষ্কার যেন প্রতিদিন ওখানে কেউ যায়। হরেন কিছুই বলে না, শুধু একবার নীরবে মাইনোর দিকে তাকায়। মাইনোর প্রতিক্রিয়া ঘোমটার আড়ালে বোঝা যায় না। সে ধীর পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। এমন সময় অর্ঘ্য ঘরে ঢোকে। তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসি গা। অর্ঘ্য, শোন না, এই বাড়িটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে তো সবটাই আমাদের বাঁচাতে হবে। বল। তুই আবার সে একই কথা বলছিস? তোকে নিষেধ করা হয়েছিল না ওখানে যেতে? কেন? যাতে কলঙ্কিত ইতিহাস চোখের সামনে এসে না পড়ে। শোন, এ বাড়ির ইতিহাস না শুধুই প্রাচুর্য এবং সম্মানের। অযথা কালিমালিপ্ত করার অপচেষ্টায় কান দিস না। হ্যাঁ, যারা প্রাণে বাঁচালো তাদেরই জ্বালিয়ে দিল শুধুমাত্র রায় বাহাদুর হওয়ার লোভে। এই গরিমা, এই বংশমর্যাদা, শুধু সামনের আলোটুকুর বাইরে পিছনে একটা নিকষ অন্ধকার। আমরা কাল কোথাও যাব না অর্ঘ্য। পুজো যদি হয় তবে তা সবার। গ্রামের মানুষের কাছে ক্ষমা চাওয়াটা তোর কর্তব্য, আমাদের কর্তব্য। পিছনের বাড়িটাকে রিস্টোর করা হোক, একসাথে মিলেমিশে যাক ঐতিহ্য আর লোক ইতিহাস। অর্ঘ্য, কাউকে বাদ দিয়ে, কাউকে লুকিয়ে থামিয়ে বড় হওয়া যায় না রে। অর্ঘ্য গভীরভাবে শোনে কথাগুলো। সে অবাক এবং বিধ্বস্ত। বুঝে পায় না টুপুর কেমন করে জানল সবটা। কাল প্রায় সারা রাত বৃষ্টির শেষে আজ আকাশে ঝলমলে রোদ। টুপুর ঠাকুর দালানে এসে দেখে লোকজন যাচ্ছে পেছনের বাড়ির দিকে। অবাক হয়ে দেখল অন্দর বাড়ির ঘরদোর পরিষ্কার করা চলছে। তুই ঠিকই ছিলিস টুকুর। ইতিহাস আসলে বড়ই অদ্ভুত। প্রেস্টিজ, বংশমর্যাদা এসবের অন্ধকারে আমি আলোর দিশায় হারিয়ে ফেলেছিলাম। চিরকাল ভেবে এসেছি এরা অশিক্ষিত, পিছিয়ে পড়া। আসলে উৎসব তো সবার, পুজো তো সবার। টুপুর শুধু মৃদুভাবে একবার হাসে। এমন সময় দাসাইয়ের গান গাইতে গাইতে এক দল মানুষ ঢোকে দালানে। সামনে বুদন আর মাইনো। ঢাকের বাদ্যির সাথে মিশে যাচ্ছে মাদলের সুর। ইতিহাস আসলে বিচ্ছিন্ন নয়, দু দলের ভাষা অন্য, ইতিহাস অন্য এবং দর্শনও সম্পূর্ণ ভিন্ন। তবু কোনো কিছুকে বলপূর্বক লুকিয়ে রাখার যে প্রথা, সে প্রথা আজকের পর থেকে এই গ্রামে চিরতরে বন্ধ। মায়ের মূর্তির কাছে শুয়ে আছে কালু আর ভুলু। যেন এক পরম শান্তিতে মাথা নুয়ে আছে তাদের। পুজো তো ওদেরও, পুজোর চেয়েও বড় যেন এই উদযাপন, আনন্দের উৎসব, মিলনের মহোৎসব। আপনারা এতক্ষণ শুনছিলেন সায়নী চক্রবর্তীর লেখা ও নির্দেশনায় এক সুরে বাঁধা গল্প পাঠে প্রিয়ন্তনী কাশ্যপী, টুপুর চরিত্রে
শ্রেয়া বণিক, হরেন কাকা ও অর্ঘর চরিত্রে সুমন দে, সবজিওয়ালার চরিত্রে সোহম চ্যাটার্জি, শব্দগ্রহণে ও শব্দ সম্পাদনায় সুদীপ্ত দাস। উৎসব মানেই শুধুই আলোর উচ্ছ্বাস নয়, বরং উৎসব মানে জীবনের প্রতিটি দুঃখ, হতাশা আর ভাঙনের মাঝেও নতুন করে দাঁড়িয়ে ওঠার সাহস। বছরের এই 5টি দিনের পুজো আমাদের শেখায়, যেখানে অন্ধকার আছে ঠিক সেখানেই আলো জন্ম নেয়, যেখানে আছে বিচ্ছিন্নতা সেখানেই যেন বেজে ওঠে মিলনের সুর। আর তাই শান্তিনিকেতনের উৎসব কোনো ধর্মের বাধা ধরা গণ্ডি নয়, এ এক উন্মুক্ত পরিসর, যেখানে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মানুষ খুঁজে পায় নিজেকে, নিজের স্মৃতিকে আর তার আপনজনের সান্নিধ্য। এই শারদোৎসব আমাদের মনে করিয়ে দেয়, ঐতিহ্যকে আঁকড়ে ধরা মানে কেবল অতীতের গৌরব নয়, বরং বর্তমানের আনন্দ আর ভবিষ্যতের আশাকেও একসঙ্গে বুনে নেওয়া। আজকের এই সমাপন মুহূর্তে আমাদের সকলের কণ্ঠে উচ্চারিত হোক সেই চিরন্তন বোধ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। পরিবেশনায় ডক্টর ধীমান ভট্টাচার্য, ডক্টর মৌসুমী ভট্টাচার্য এবং ডক্টর তনুশ্রী পাল। বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কার হাতে, আমার রাত পোহালো। শান্তিনিকেতন আর শরৎ, শুধু শরৎ না, সমস্ত ঋতুকে এত কাছের থেকে বোঝা, অনুভব করা, স্পর্শ করা ভীষণভাবে শেখায় এই শান্তিনিকেতনকে ঘিরে। একটা ছোট রাস্তা, তোমরাও নিশ্চয়ই খেয়াল করেছ, আমাদের সেন্ট্রাল অফিস লাইব্রেরি হয়ে মেলার মাঠকে ডান দিকে রেখে যে রাস্তাটি ধরে পূর্বপল্লীর দিকে আমরা এগিয়ে যাই। রোজ আমি এই এক রাস্তা হয়ে ডিপার্টমেন্টের দিকে যাই। দুপাশের গাছের পাতা, কাণ্ডের রং প্রত্যেক ঋতুর সঙ্গে বদলাতে থাকে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের রং ধরা দেয় দুদিকের গাছের সারিতে। আমি প্রায় সব ব্যাচের ছাত্রছাত্রীদেরই এই গল্প করে থাকি। শরতের সোনা রোদে গাছের পাতার ঝলমলানি মনের ভেতরে খারাপ লাগা, ক্লান্ত হয়ে থাকা মন সব কিছুই ঝরঝরে করে দেয়, অন্তত আমার ক্ষেত্রে। ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণাল। শান্তিনিকেতনের শরৎ নিয়ে গল্প করব আর আনন্দবাজারের কথা উঠবে না, সে তো হতেই পারে না। সে কবে থেকে, আজ 2 দশকেরও বেশি হয়ে গেল, এক অসম্ভব উত্তেজনা, ভালো লাগা। কাক ডাকা ভোরে সবার সঙ্গে গৌর প্রাঙ্গণের স্টল তৈরির সূচনা, আর আস্তে আস্তে সেই রোদ ঝলমলে সকালের দিকে যাওয়া, এক অনন্য অনুভূতি। কাহার আশায় আকাশ উঠিল পুলকে, জাগো জাগো সখী। যদিও 2 দশক আগের শরৎ বিশ্ব উষ্ণায়নের দৌরাত্ম্যে এখনকার মতন ঠিক এতখানি উষ্ণ ছিল না। এসেছে শরৎ, হিমের পরশ, এই কথাগুলো হয়তো এখন অবাক করে দিতে পারে। গাথি গান কারে চাহে গাহে
শান্তিনিকেতনের শরতে এই স্পর্শ সত্যিই পেয়েছি। আরও কতগুলো ছোট ছোট ছবি ভেসে ওঠে। কোপায়ের তীরে সেই দল বেঁধে কাশফুলের শাড়ি দেখতে যাওয়া, সকালে হাঁটার অভ্যেস থাকায় হয়তো ছাত্রছাত্রীদের গল্প করলাম সকালের কাশফুল দেখার মুহূর্ত। অমনি আবদার শুরু হলো, ম্যাম চলুন, ক্লাস শেষ হলে সবাই মিলে একসঙ্গে যাই। মনে পড়ে ওই রাস্তাটি দিয়ে ফেরার কথাও। হঠাৎ ঝুপ করে কেমন যেন শরতের সন্ধেগুলো এসে পড়ে। গাছের শাড়ি, আমার মনে হতো, এখনো মনে হয়, আস্তে আস্তে সব কাজ সেরে, দিনের কাজ সেরে বিশ্রামের প্রস্তুতিতে ব্যস্ত। এ এক অদ্ভুত অনুভূতি, হৃদয় দিয়েই অনুভব করা যায় মন কেমন করা সব মুহূর্তগুলো। শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে নয়ন ভুলানো এলে। আমার জন্ম কলকাতায়, বড় হয়ে ওঠা খানিকটা কলকাতা, খানিকটা দিল্লিতে। বরাবর বড় শহরে থাকার পর যখন শান্তিনিকেতনে এসে পৌঁছলাম, তখন গোড়ার দিকে ঠিক বুঝে উঠতে পারিনি যে যন্ত্রবোধের শিকল ভেঙে প্রকৃতির সাথে একটা অন্য রকম আত্মীয়তার মাধ্যমেও জীবন অতিবাহিত করা সম্ভব। ক্রমশ প্রতিটি ঋতুর রূপ, রস, গন্ধ, বর্ণ আলাদা আলাদা করে চিনতে শুরু করি। এতকাল যেই ঋতু পরিচয় আমার হয়েছিল আড়ম্বরপূর্ণ উৎসব যাপনের মাধ্যমে, এখন সেই ঋতুর সাথে আমার পরিচয় ঘটে তার ফল, ফুল, আকাশ, গাছপালা প্রভৃতির সম্ভারে, বাহুল্যবর্জিত গভীর যাপনে। শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বিনার তারে তারে জাগে তোমার আগমনী। বিশেষত শরৎ ঋতুর প্রসঙ্গে যদি বলি, এমন মাঠ ভরা কাশফুলের মেলা আমি আগে কখনো দেখিনি। এখন আমার বেডরুম থেকেই যখন হঠাৎ একদিন দেখতে পাই সারা বছর ধরে অনাদরে অবহেলায় পড়ে থাকা মাঠে শরতের আগমন ঘোষণা করে ফুটে উঠেছে কাশফুলের গুচ্ছ, টের পাই মা আসছেন। না, পুজোর থিমের প্রতিযোগিতা নয়, মন পড়ে থাকে কোন ভবন, কোন বিভাগ কি নাটক মঞ্চস্থ করবে সেইখানে। তারপর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের পাশাপাশি আনন্দবাজারে কোন বিভাগ কেমন বাহারি স্টল করলো, তাতে রকমারি খাবারই বা কি রাখলো, এই চিন্তাই মাথায় ঘুরপাক খেতে থাকে মহালয়ার দিনটিকে কেন্দ্র করে। আমার কাছে এই হলো শারদ উৎসব। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা শরতের শান্তিনিকেতনের আরও একটি চিত্র ভীষণ গভীরভাবে আমার মনে ছাপ ফেলেছে। একবার শরতের শেষ বেলাকার এক রাতে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানাল পেরিয়ে
কঙ্কালীতলার পথে। শহরের কোলাহল থেকে একটু এগিয়েই যে দৃশ্য চোখে পড়ল তা কোনোদিন ভোলার নয়। অমাবস্যার ঘন আধারে ডুবে থাকা ছোট্ট ছোট্ট মাটির বাড়ি, রাস্তার দুধারে কিছুই প্রায় দেখা যায় না তেমন, কেবল দুঃখ জাগানিয়া প্রদীপ শিখায় যেন মনের সকল কালিমা মুছে যাচ্ছিল। দুঃখ আমার ঘরের জিনিস, খাঁটি রতন তুই তো চিনিস, তোর প্রসাদ দিয়ে তারে কিনিস, মোর অহংকার তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখে অশ্রুধার। আপনারা এতক্ষণ শুনছিলেন ধীমহি সিজন 6-এর অন্তিম নিবেদন আমার এই পথ চাওয়াতেই আনন্দ। পরিবেশনায় ডক্টর ধীমান ভট্টাচার্য, ডক্টর মৌসুমী ভট্টাচার্য এবং ডক্টর তনুশ্রী পাল। এসরাজে সৌগত মুর্মু। শব্দগ্রহণ এবং শব্দ মিশ্রণে সুদীপ্ত দাস এবং সহযোগিতায় সুমন দে। এবছরের ধীমহি শব্দ পত্রিকার যাত্রা শেষে আমরা আবারও ফিরে আসি সেই সহজ অথচ এক গভীর উপলব্ধিতে। উৎসব মানেই মিলন, উৎসব মানেই ভাগ করে নেওয়া, আর উৎসব মানেই হলো আনন্দ। দুর্গাপুজো তাই কেবল ভক্তির আয়োজন নয়, এটি আমাদের সকলের মিলনের মহোৎসব। কারণ এই মহোৎসব ভাঙা হৃদয়কে জোড়া দেয়, দূরত্ব ঘোচায় আর আলোকিত করে মানুষে মানুষে বন্ধনের সেতু। এতক্ষণ আপনারা শুনছিলেন ধিকাস্টের উপস্থাপনায় ধীমহি সিজন 6। মূল ব্যবস্থাপনায় সুদীপ্ত দাস, অনুষ্ঠান পরিচালনায় ডক্টর ধীমান ভট্টাচার্য, সায়নী চক্রবর্তী, রাজনারায়ণ চৌধুরী। শব্দগ্রহণ ও শব্দ সম্পাদনায় ময়ূখ ঘোষ ও সুদীপ্ত দাস। গ্রাফিক্সে দেবদত্ত কোলে ও সুমেধা মাঝি। অনুষ্ঠান সহযোগিতায় হংসধ্বনি স্টুডিও কলকাতা এবং ফিক্স ইয়োর মেক স্টুডিও শান্তিনিকেতন। বিশেষ সহযোগিতায় অপ্রতিম ভট্টাচার্য, গৌরব মাহাতো, সোহম চ্যাটার্জি ও সুমন দে। বিশেষ ধন্যবাদ জানাই ডক্টর ধীমান ভট্টাচার্য, ডক্টর মৌসুমী ভট্টাচার্য ও ডক্টর তনুশ্রী পালকে। শেষ হলো এবছরের ধীমহি সিজন 6। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজোয় খুব ভালো করে আনন্দ করুন আর সঙ্গে থাকুন আমাদের এবং আপনাদের ধিকাস্ট ইউটিউব চ্যানেলে। আর একটা কথা ভুললে কিন্তু একদমই চলবে না, যে এই পুজো কিন্তু আমাদের সবার, সকলের মিলনের। ভালো থাকবেন।